আমার দৃষ্টিতে সবচেয়ে অগ্রহণযোগ্য ব্যক্তিটি হচ্ছেন কি শেখ মুজিবুর রহমান। আবু সাইদের হাত এটা অনেক অনেক বড়, এটা কোনো তুলনা হয়। এবং আমি আসলেই মনে করি যে আবু সাইদের সাথে আমাদের নাম উচ্চারিত হওয়াটা ঠিক না। তারা যেই আত্মত্যাগ করেছেন তাদের জন্যে আজকে আমি এখানে দাঁড়াতে পারছি, বাংলাদেশের ছাত্র জনতা। যদি তারা এই আত্মত্যাগ না করতেন তাহলে আমরা আছি, অন্তত আমি এবং জিয়া ভাই এখানে, ফায়েজ ভাইও এখানে দাঁড়াতেই পারতাম না। আমি সত্যি মানে আমি এটা বলার জন্য বলছি না, আই এম অ্যাবসলিউটলি থ্যাঙ্কফুল টু ইউ অল। অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের সবার কাছে আমি একটা কারণে ক্ষমা চাইছি যে আমি অনেককে বলেছি যে আপনাদের সাথে দেখা হবে, কথা রাখতে পারিনি। আমি এই চরিত্রের মানুষ না, কিন্তু আমি আসলেই পারিনি। আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমার বক্তব্যর প্রথমে একটা জিনিস বলে রাখা প্রয়োজন যে আমি বক্তব্য ছোট করতে চাই আর প্রশ্ন উত্তর বেশিক্ষণ দিতে চাই। দেখেন, আমি একজন ফুল টাইম হাজব্যান্ড। তো যারা আপনারা অভিজ্ঞ হাজব্যান্ড তারা জানেন যে আমরা কিন্তু কথা বলতে স্বচ্ছন্দ না, কিন্তু প্রশ্নোত্তরে স্বচ্ছন্দ। আমি আমার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। আমি প্রথমেই একটা দার্শনিক প্রশ্নের কথা বলবো যে আমি কে। এটা আমাদের সবার জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি কে। এখন আমার ক্ষেত্রে প্রশ্নের উত্তর হচ্ছে কি অনেকভাবে এই প্রশ্নের উত্তর দেওয়া যায়। যেমন ধরেন, আমি একজন পিতা, আমি বাংলাদেশি, আমি হিন্দুস্তানি মুসলমান, আমি বাঙালি এবং আমি অস্ট্রেলিয়ান। এই প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা যে উপাদান আমার পরিচয়, প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ। আমি কোনোটাকেই কখনোই অস্বীকার করি না। কিন্তু একটা ব্যাপার আপনাদেরকে বুঝতে হবে যে আমরা যখন ইন্টারাক্ট করি সমাজের মধ্যে, আমাদের একটা অজুহাতের প্রয়োজন হয় যে আমি আপনার সাথে সংযুক্ত হতে চাই, আমি আপনাদের সবার সাথে সংযুক্ত হতে চাই, সেজন্য একটা সম্প্রীতি তৈরি করতে চাই এবং সেজন্য আমাদের কিছু অজুহাতের প্রয়োজন হয়। এই অজুহাতের যে প্রয়োজন এটা কিন্তু সব সময় সবকালে ছিল এবং এই প্রয়োজন থেকেই আমরা আমাদের যে পরিচয়, সেই পরিচয় থেকে আরও বড় স্ফেয়ারে চলে আসি। এখন আমাদের যে জাতীয়তাবাদের উদ্ভব কিংবা ধর্ম এই প্রশ্নটার উত্তর দেয় যে আমাদের যে একের সাথে অপরের যে পরিচয়, যে সম্প্রীতি, যে সদ্ভাব, এর অজুহাত প্রয়োজন এবং সেইখানেই এই আমাদের পরিচয়বাদী জাতীয়তাবাদের প্রসঙ্গ আসে। এখন আমার জীবনের কিছু রিমার্কেবল মানুষের সাথে আমার পরিচয় আছে। একজন হচ্ছেন দীপেশ চক্রবর্তী। তো আমি ওনাকে চাচা ডাকি এবং উনিও আমাকে সন্তানের মতন স্নেহ করেন এবং উনি একসময় ক্যানবেরা ছিলেন, আমি ক্যানবেরা থাকি এবং উনি প্রতি বছর আসেন এবং ওনার সাথে কথা বললে বিভিন্ন ব্যাপারে ঘন্টার পর ঘন্টা আড্ডা হয়। তো ওনার সাথে মানে উনি কিন্তু চমৎকার মানুষ এবং বাংলাদেশের মানুষের প্রতি তার যে আচ্ছা, আপনারা দীপেশ চক্রবর্তীকে চেনেন তো? মানে উনি খুব নাম করা মানুষ, উনি একজন ঐতিহাসিক এবং আমার বিচারে ভারতবর্ষের সবচেয়ে লিডিং একাডেমিকদের মধ্যে যদি 10 জনের একটা লিস্ট করা হয়, উনি তার মধ্যে থাকবেন। উনি এতটাই বিখ্যাত। কিন্তু ওনার সাথে কথা বললে আপনার মনে হবে যে একদম মাটির মানুষ। তো ওনার সাথে কথা বলে এবং বিভিন্ন পশ্চিমবঙ্গের মানুষের সাথে কথা বলে আমার সবসময় মনে হয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে, যে তাদের একটা ধারণা হচ্ছে কি যে একজন হিন্দু এবং একজন মুসলমান, এই যে উভয়ের মাঝে একটা সম্প্রীতির একটা স্পেস তৈরি হবে, সেই জায়গাটা সেকুলার একটা জায়গা হতে হবে। অর্থাৎ আমরা ধরেন আপনি একজন হিন্দু এবং আমি একজন মুসলমান এবং আমি যে আপনার সাথে একটা সম্প্রীতির সম্পর্ক তৈরি করব, এর জন্য আপনাকে এবং আমাকে উভয়কে বাঙালি হিসাবে হাজির হতে হবে। অর্থাৎ যেই অজুহাতের কথাটা আমি বললাম, সেই অজুহাতটা এখানে হচ্ছে গিয়ে
বাঙালি। আমি এই প্রবণতা বহু মানুষের মধ্যে দেখেছি এবং এর কারণও আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা কিভাবে তৈরি হলো। আমি প্রশ্নটা করি এই কারণে যে এই যে বাঙালি জাতীয়তাবাদ আবিষ্কার হলো আমাদের দেশে 60-এর দশকে, এর আগে তো 700 বছর ধরে মুসলমান এবং হিন্দু একই সাথে থেকেছে, তাদের কেন এই প্রয়োজনটা বোধ হয়নি? এবং এই জায়গায় এসে আমার যে কনক্লুশন সেটা হচ্ছে কি যে আমরা সবাই বাঙালি মুসলমান এবং হিন্দুর মাঝে যেই একটা সম্প্রীতির যে প্রবণতা অলরেডি আছে, সেই প্রবণতাটা আমরা কখনো গ্রাহ্য করি না। আপনার কিন্তু একটা সেকুলার স্ফেয়ারে গিয়ে হিন্দুর সাথে সদ্ভাব তৈরি করতে হয় না। মুসলমান ধর্মেই এটা আছে, হিন্দু ধর্মেই এটা আছে। মানুষের স্বভাবই হচ্ছে কি এটা, এবং মানুষের একটা প্রবণতা আছে, মানুষের একটা প্রতিভা আছে আরেকজন মানুষের সাথে সদ্ভাব তৈরি করার। এই সদ্ভাবটার এই প্রবণতাকে আমরা অগ্রাহ্য করে 60-এর দশকে আমরা বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব হয় বাংলাদেশে। এবং এই যে বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব, সেটা কেন হলো? অর্থাৎ 1947 সালে যখন আমরা পাকিস্তান হলাম, তখন এখানে আমরা বাংলাদেশের যারা লিটারেটি ক্লাস, অর্থাৎ এই ঢাকা ইউনিভার্সিটির কাছে শিক্ষিত মানুষ, তারা মনে করলেন যে তাদের পরিচয় মুসলমান হওয়াটা যথেষ্ট না। মুসলমান হওয়াটা যথেষ্ট না, কারণ আপনাকে সবসময় মনে করতে হবে যে আমি উর্দুওয়ালাদের চেয়ে আলাদা। এই যেই চাহিদা, এই চাহিদার থেকে বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব হয়। অর্থাৎ এবং আরও অনেক এলিমেন্ট আছে। একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে গিয়ে যে সেই সময়কার যারা শিক্ষিত সম্প্রদায়ের মানুষ, তাদের যে চাইল্ডহুড মেমোরিজ, এটা হেভিলি ডিপেন্ডেন্ট অন কলকাতা। অর্থাৎ কলকাতার সিনেমা তারা দেখেন, কলকাতার বই তারা পড়েন, এবং তাদের কাছে মনে হচ্ছে যে আমাদের এদের মতো হতে হবে এবং এদের মতো হওয়ার চাহিদা। এবং আরও একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে হিন্দু ধর্মের মানুষদের লিভড এক্সপিরিয়েন্স। আমি মনে করি, আমার সাথে আপনি দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে বিভিন্ন লিটারেচার পড়ে, বিভিন্ন কথা বলে অনেকের সাথে, যে হিন্দু ধর্মের মানুষদের মধ্যে একটা ঐতিহাসিক গ্লানি আছে। সেই গ্লানিটা তারা বোঝে যে শ্রেণী প্রথা এটা ঠিক না, এটা তারা বোঝেন, এবং এটার একটা ঐতিহাসিক গ্লানি তাদের মধ্যে আছে। এবং এই গ্লানিটার যে প্রশমন, সেটার সম্ভব হয় 1920-এ, যে তারা মনে করেন যে মানুষ ডিক্লাসড হয়ে যাবে, এবং এই আইডিয়াটা হেভিলি ডিপেন্ডেন্ট অন লেফট লিনিং আইডিয়াস। এবং সেখান থেকে তাদের বামপন্থার প্রতি তাদের যে আগ্রহ, তারা কিন্তু মানে সত্যিকার অর্থে খালিস দিলে তারা মনে করেছেন যে মানুষ ডিক্লাসড হবে, এবং ডিক্লাসড হওয়ার জন্য, এবং আমরা পূর্ববঙ্গের মুসলমানরা মনে করেছেন এইটা হচ্ছে কি আমাদের রাস্তা। কিন্তু এই কাজ করতে কি যে বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব হয়। জাতীয়তাবাদ কিন্তু পরিচয়ের চেয়ে অধিক। আপনার পরিচয় বাঙালি, এটা আমি কখনোই অস্বীকার করতে বলছি না, কিন্তু জাতীয়তাবাদের মধ্যে আরও অনেক এলিমেন্ট আছে, এবং সবচেয়ে বড় এলিমেন্ট হচ্ছে কি রাজনৈতিক। এবং এই রাজনৈতিক এলিমেন্টকে, এই এলিমেন্টটাকে সবচেয়ে কি বলবো, এমবডিমেন্টটাকে এই জিনিসের, এই চাহিদার, এই বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশের মানুষদের মধ্যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে শেখ মুজিবুর রহমান হচ্ছেন গিয়ে এই যে বাঙালি জাতীয়তাবাদের যে চাহিদা, যে বাঙালি জাতীয়তাবাদের যে আকর্ষণ, তার এমবডিমেন্ট হচ্ছেন গিয়ে শেখ মুজিবুর রহমান। এবং আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই, এটা আপনারা সবসময় মনে রাখবেন, যে আপনি যা বলেন, আপনার যে মেসেজ, এই মেসেজের যদি 50% গুরুত্ব হয়, বাকি 50% হচ্ছে কি আপনি কে। অর্থাৎ একটা হারামি কিসিমের লোক যদি ভালো কথা বলে, আপনি কিন্তু সেই কথাটা শুনবেন না। হ্যাঁ, এখন এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে আপনি যেই আদর্শের কথা মানুষকে বলেন, সেই আদর্শ আপনার লিভড এক্সপিরিয়েন্সের মধ্যে থাকতে হবে। এখন বাঙালি জাতীয়তাবাদের কথা বলে সবচেয়ে, আমার দৃষ্টিতে, আপনারা আমার সাথে একমত হওয়ার প্রয়োজন নেই, আমার দৃষ্টিতে সবচেয়ে অগ্রহণযোগ্য ব্যক্তিটি হচ্ছেন কি শেখ মুজিবুর রহমান।
এর কারণটা কি? এর কারণটা কি? কারণ হচ্ছে কি, আমি সত্যিকার অর্থে আর কোনো নেতার কথা জানি না পৃথিবীতে যিনি অ্যাকচুয়ালি কোনো, ধরেন জাতীয়তাবাদী নেতার কথা জানি না পৃথিবীতে যিনি অ্যাকচুয়ালি কোনো সংগ্রামে উপস্থিত ছিলেন না, শুধুমাত্র ভাষণ দিয়ে অবিসংবাদিত নেতা হয়েছে। না, দিস আর ফ্যাক্টস, আমি কিন্তু বানিয়ে বলছি না। কারণ আপনি খুব খেয়াল করে দেখেন যে উনি কি ৭১ সালে উপস্থিত ছিলেন না। এই মানে এবং ওনার যে কথা এবং ওনার যে চাহিদা এবং রাইট, এবং উনি যখন ক্ষমতা পেয়েছেন তখন উনি একজন স্বৈরশাসকে পরিণত হয়েছেন এবং ওনার অপশন ছিল স্বৈরশাসক না হওয়ার, এবং সেটা তিনি হয়েছেন স্বেচ্ছায়, বাকশাল কায়েম করেছেন। এবং এই ধরনের মানুষকে যখন আপনি একটি আদর্শবাদের, বাঙালি জাতীয়তাবাদ এক ধরনের আদর্শবাদ, এই আদর্শবাদের যারা যদি আপনি পোস্টার বয় করেন, তখন আপনি যে ভুলটা করেন সেটা হচ্ছে আপনি ভুল মেসেজিং দেন। আমাকে যদি আপনি বলেন যে সালাফি ইসলামের মেসেজিং করতে, আমি যদি সেটা করা শুরু করি, সেটা যত ভালো কথাই হোক, আপনারা কেউ সেটা গ্রাহ্য করবেন না। কেন? কারণ আমি সালাফি ইসলাম আমি পালন করি না। অর্থাৎ আমি নামাজ কালাম করি, আমি একজন মুসলমান, কিন্তু আমি ওই দ্যাট পার্টিকুলার যে ফিলসফি, সেই ফিলসফির সাথে আমার জীবন যাপনের কোনো সম্পর্ক নেই। তাই আপনি আমাকে অবশ্যই, এবং মানুষকে বোকা মনে করার কোনো কারণ নেই। প্রতিটা মানুষ খুব ভালো করে বোঝেন যে একজন মানুষ কি, তার লিভড এক্সপিরিয়েন্স কি, আর সে কি বলে।